রহমতুল্লাহ। আজকে আমি সাক্ষ্য আনের ল অফ এভিডেন্স, যেটা আর কি এটা সাক্ষ্যের ভিত্তিতে যেটা বিচার করা হয়, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এটা এলএলবি ফাইনাল ইয়ার স্টুডেন্টের জন্য ধারা 119 ধারা 133 এবং ধারা 118 এই তিনটা জিনিস আলাপ করব। এটা হলো ল অফ এভিডেন্স। এটা হলো কমপ্লিমেন্ট, ইংরেজিতে বললে কম্পিটেন্ট অফ উইটনেস টু গিভ এভিডেন্স। ইংলিশে প্রশ্ন কম্পিটেন্ট মানে সাক্ষ্য দেওয়ার যোগ্যতা। এই তিনটা ধারাতে 118 থেকে 120-এর মধ্যে আছে ইন্ডিভিজুয়াল আপলে সাক্ষ্য দেওয়ার কথা। একজন ব্যক্তি যিনি প্রশ্ন বুঝে উত্তর প্রদানে সক্ষম তিনি সাক্ষ্য প্রমাণের যোগ্যতা সম্পন্ন বলে প্রমাণিত হয়। আর যদি শিক্ষিত হয় তখন প্রশ্ন করা হবে লিখিতভাবে, উত্তরও লিখিতভাবে দিতে পারবে। তাকেও সাক্ষ্য প্রমাণের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বলে গণ্য করা হবে এই আইনে, এই ধারার অধীনে। যে সকল তথ্য প্রশ্ন বুঝতে সক্ষম, প্রশ্ন শুনে উত্তর দিতে সক্ষম, সেই সকল ব্যক্তি সাক্ষ্য প্রদানের যোগ্য বলে বিবেচিত হবে। যিনি বা যে সাক্ষ্য প্রমাণের সময় যিনি যে ব্যক্তি 118 ধারা বিধান মোতাবেক যদি উত্তর দিতে সক্ষম হয়, যে কোনো প্রশ্ন উত্তর দিতে সক্ষম হয় এবং সঠিক উত্তর দিতে পারে, অথবা যেটা বলে সেটা যদি আদালত মনে করে যে না সে সঠিক উত্তর দিতে পারবে, তখন তাকেও যোগ্যতা সম্পন্ন সাক্ষী বলে বিবেচিত হবে। বুঝে উত্তর দিতে মানে সব কিছু প্রশ্ন বুঝে যদি উত্তর দিতে সক্ষম হয়, তখন তাকে সাক্ষ্য প্রমাণের যোগ্য বলে বিবেচিত করা হবে। যদি আদালত মনে করে যে সে আদালত প্রশ্ন করবে, উত্তর দিচ্ছেন বুঝে শুনে, তখন উনিও সাক্ষ্য প্রমাণের সক্ষম বলে গণিত হবে। এতে একটা কেস রেফারেন্সের কথা বলেছে আব্দুল গনি বনাম রাষ্ট্র 1959, আব্দুল গনি ভার্সেস স্টেট। আব্দুল গনি বনাম রাষ্ট্র 1959 সালে এটা পরিচিত। এই মামলায় আদালত বললেন যে তাকে কোনো ব্যক্তি প্রশ্ন বুঝে উত্তর দিচ্ছেন, তখন তাকে বলে সাক্ষ্য প্রমাণে গ্রহণযোগ্য বলে প্রমাণিত হবে। আদালত তাহলে এটা হলো 118 ধারা সম্পর্কে চলে গেল। এখন আমরা 119 ধারা, এগুলো বোবা সাক্ষী। যে সাক্ষী কথা বলতে অক্ষম, ইশারায় বুঝবে, তার সাক্ষী ও আদালত গ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে। ইশারা হোক কিংবা লিখিতভাবে হোক, সেক্ষেত্রে তিনি সাক্ষ্য প্রদানে সক্ষম বলে বিবেচিত হবে। বোবার ক্ষেত্রে যে সে যদি লিখিতভাবে দিত, ভালো শিক্ষিত হলে সে সাক্ষ্য প্রমাণের যোগ্য বলে বিবেচিত, অথবা যদি সে ইশারায় বুঝে সেভাবেও যদি সাক্ষ্য দিতে পারে ইশারা ইঙ্গিতে, তাহলেও তাকে সাক্ষ্য প্রমাণের যোগ্য বলে বিবেচিত হবে। 119 ধারা। এখানে একটা কেস রেফারেন্সের কথা বলা হয়েছে কুম্বার মুসা ভার্সেস গুজরাট স্টেট, AIR 1964। এখানে বোবা সাক্ষীর যেটা লিখিতভাবে উত্তর প্রদানে করা হচ্ছে উৎকৃষ্ট পদ্ধতি। যদি তিনি লেখাপড়া না জানেন, সেক্ষেত্রে ইশারায় সাক্ষ্য প্রমাণ হিসাবে দিতে পারবেন। এই মামলার কুম্বার মুসা ভার্সেস গুজরাট স্টেটের মূল কথা AIR 1964। দেওয়ানি মামলার ক্ষেত্রে যে স্পোজ অথবা ফৌজদারি মামলার ক্ষেত্রে স্পোজের সাক্ষ্য প্রমাণের যোগ্যতা বলে বিবেচিত হবে। দেওয়ানি মামলায় পক্ষগণ অর্থাৎ যিনি বাদী তিনি সাক্ষ্য দিতে পারবেন, আবার বিবাদী তিনিও সাক্ষ্য দিতে পারবেন। ফলে দেওয়ানি মামলা স্বামী স্ত্রী যোগ্য বলে প্রমাণ বলে যোগ্যতা সম্পন্ন সাক্ষ্য বলে প্রমাণ বিবেচিত হবে। দেওয়ানি মামলায় মামলার সাক্ষী নিজে নিতে পারবেন, পক্ষান্তরে সাক্ষ্য প্রমাণের যোগ্য বলে বিবেচিত হবে। এটা হলো ধারা 18। ধারা 119 গেল। এখন ধারা 133 হলো দুষ্কর্মের সহযোগী সাক্ষ্য। যে দুষ্কর্ম করবে তার তো শাস্তি হবে, এবং তাকে যে সহযোগিতা করবে তারও শাস্তির বিধান আছে, এবং সেটাও অযোগ্য বলে বিবেচিত হবে না, যোগ্য বলে বিবেচিত হবে না। শুধুমাত্র সহযোগী ভিত্তিতে সাক্ষ্য দিয়েছেন, এই কারণে তার যে শাস্তি বেআইনি বলে বিবেচিত হবে না। যখন কারো কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করা যাবে না অন্য কারো কাছ থেকে, তখন যে ওই সাক্ষীকে রাজসাক্ষী হিসাবে বিবেচিত হবে। তবে রাজসাক্ষী বলে যে সে রাজসাক্ষী দিবে, কিন্তু তার কোনো শাস্তি হবে না। কিন্তু অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, আইনের দৃষ্টিতে সবাই সমান। সে স্বেচ্ছায় রাজসাক্ষী দিতে পারলেও তার শাস্তিও আইনের বিধান অনুযায়ী হবে।
তাহলে 118, 119, 133 দ্বারা ল অফ এভিডেন্সে ব্যাখ্যা করলাম। এলএলবি ফাইনাল ইয়ারের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ।